মাধ্যমেই দেখেছি যে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর কিভাবে নির্মম হামলা চালানো হয়েছে। গতকালকে সেই হামলার আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আজকে এখানে যারা মিডিয়ার বাইরে উপস্থিত আছেন তাদের যে হেডলাইন আমি দেখেছি, আমি মর্মাহত হয়েছি। তারা বলেছেন আহত শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যারা যে ভিডিও আপনারাই করেছেন, সারা দেশের মানুষ দেখেছে। সেই সরকারের বাহিরে আপনারা কথা বলতে চান না। ফারুক হাসানের উপর যারা হামলা চালিয়েছে এরা কোনো শিক্ষার্থী না। আপনারা তদন্ত করে দেখতে পারেন। এবং আমি আজকে সুস্পষ্টভাবে আরেকটি কথা বলতে চাই যে শরীফ হাসান এই হামলার নেতৃত্ব দিয়েছে। সে তার ফেসবুকে লিখে রাখছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আমরা তিনজন দাঁড়িয়ে আছি, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী না। সে একটা ফেক আইডি চালিয়ে সে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করেছে। এবং গতকালকে সে সংবাদ সম্মেলনে যে উদ্ধতপূর্ণ আচরণ করেছে সেটি খুবই ন্যাক্কারজনক। এই ধরনের হামলা চালানোর পরে এই ধরনের সন্ত্রাসী যদি এই ধরনের বক্তব্য রাখে, তাহলে আমি বলবো যে আমাদের সকল নেতাকর্মীরা, ছাত্র অধিকার পরিষদ সহ সকল নেতাকর্মীরা এদেরকে যেখানেই পাবে সেখানেই প্রতিহত করবে। আমরা দেখেছি এই হামলায় শুধুমাত্র 2 জন জড়িত ছিল না। এই হামলায় 15 জনের একটি বাহিনী তারা এখানে জড়িত ছিল। শুধুমাত্র 2 জন করা হয়েছে। তারা এখন শাহবাগ থানায় আছে, একটু পরে আদালতে ওঠানো হবে। বাকি যে আসামিরা আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমি একটি বিষয় আরো বলতে চাই, শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার করা যেমন কঠিন ছিল, সরকারের বিভিন্ন পর্যায় থেকে যেরকম চাপ তৈরি করা হচ্ছিল, ঠিক তেমনি ভাবে এর ক্ষেত্রে একই অবস্থা বর্তমান সময়ে দেখা যাচ্ছে। আমরা বলি এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, জুলাই অভ্যুত্থানের সরকার। এই সরকার আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে। এইখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কেউ কোনো উপদেষ্টার গাফলতি লক্ষ্য করা যায়, তাকে বলবো সে যেন তার জায়গা থেকে পদত্যাগ করে। ধন্যবাদ সবাইকে। পরশুদিন আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমার উপরে একদল সন্ত্রাসী ছাত্রলীগের কায়দায় যে আক্রমণ, সেখানে আমাকে তারা আমন্ত্রিত অতিথি রেখেছিল। আমি সেখানে বক্তব্য দেওয়ার জন্য যাই। তো বক্তব্য দিয়ে আমি যখন বের হব, সেই সিঁড়িগুলো দিয়ে নিচে নামতেছি, নামার মুহূর্তেই পিছন দিক থেকে 25 থেকে 30 জন সন্ত্রাসী দৌড়ে এসে আমার ব্লেজার ধরে টান দেয় এবং আমাকে ঘিরে ফেলে অতর্কিতভাবে সেখানেই তারা আক্রমণ শুরু করে। তো আক্রমণের এক পর্যায়ে তারা আমাকে বলে যে এখানে ছাত্রদলের নেতারা আপনার বক্তব্যের পরে উত্তেজিত, আপনার বক্তব্যের পরে তারা এখানে ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে, মানে নামার আগেই। তা আমি তখন ওই আয়োজকদের সভাপতি যিনি আমাকে বললেন যে ছাত্রদলের ছেলেরা উত্তেজিত, আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা তো বিএনপির বিরুদ্ধে কোনো প্রোগ্রাম না, বিএনপির বিরুদ্ধে কোনো আমি যদি আপনাদের প্রোগ্রামে কোনো সমস্যা হয়, আমি সেটা চাই না, আপনারা সমাবেশটি কন্টিনিউ করেন। শহীদ মিনার এর সিঁড়ি দিয়ে এই নামতে নামতেই তারা পিছন থেকে
তো অ্যাটাক করার পরে ওখানে আপনারা সবাই দেখেছেন সেই ভিডিওগুলো। তারা এক পর্যায়ে আমাকে মানে আক্রমণ চালাতে চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারের গেট সেখানেও তারা আমাকে, এবং তাদের এই আক্রমণটি পরিপূর্ণভাবে বিগত হাসিনার আমলে আমরা 21 বার হামলার শিকার হয়েছি, ঠিক একই কায়দায় তারা এই আক্রমণটি চালিয়েছে। ছাত্র দলও ছিল না, বিএনপিও ছিল না, আর এই বক্তব্য বিএনপির বিরুদ্ধেও না। তারা কেন এরকম একটি মানে ধোঁয়াশাপূর্ণ পরিবেশ তৈরি করে আমার উপরে আক্রমণটি চালালেন, সেটা অবশ্যই বিষয়। আমার কাছে যেটি মনে হচ্ছে, তারা পরিকল্পিতভাবে বিএনপি এবং গণ অধিকার পরিষদকে দাঁড় করানোর জন্য একটা কাউন্টার একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার বাকিটা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন। ওই সময় আমার সেন্স সেভাবে ছিল না। আমার সহযোদ্ধারা এবং উপস্থিত যারা রিক্সা চালকরা ছিলেন, ওনারা আমাকে ওই রিক্সায় তুলে পরে পিজি হাসপাতালে নিয়ে আসে। তো ওই সময় দু একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করে কারা আক্রমণ চালিয়েছে। তা আমার সেন্স কাজ না করাই আমি আসলে ওই সময় বলেছিলাম হয়তোবা ছাত্রদল হতে পারে। তো পরক্ষণে আমি বলেছি যে না, ছাত্রদল তো এখানে আসার প্রশ্নই আসে না, প্রোগ্রামটা আরেকটা দলের। এরকম একটা বিভ্রান্তি তারা ইচ্ছাকৃতভাবে তৈরি করছে বিএনপির সাথে আমাদের একটা দূরত্ব তৈরির জন্য, একটা কাউন্টার পরিস্থিতিতে ফেলার জন্য। এরপরে পিজি হাসপাতালে আমরা ভর্তি আছি। আজকে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ স্নিগ্ধকে পাঠিয়েছিল আমার কাছে আপোষ করার জন্য। শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধকে পাঠিয়েছিল। সে 7-8 জনকে নিয়ে আসছিল, এসে আমাকে অনুরোধ করেছে, ভাই ওনারা তো আপনারই ছোট ভাই, ওনারা একটা ভুল করেছে, যাই হোক না বুঝে আপনি মাফ করে দেন। তো আমি তাকে স্পষ্ট করে বললাম, তারা যেটা করেছে এটা ভুল না, ভুল হলে আমি 100 বার মাফ করতে রাজি আছি, কিন্তু অপরাধের কোনো মাফ নেই, অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। তারা যেটি করেছে এটি পরিষ্কারভাবে অপরাধ, এবং এই অপরাধ তারা একটা জায়গায় নয়, শহীদ মিনার থেকে শুরু করে তারা একবারে ওই ঢাকা কি বলে আমাদের মেডিকেল সেন্টারের সামনে পর্যন্ত আমাকে তারা, এটা তো কোনোভাবেই মানে ভুল না, এটা অপরাধ। এই অপরাধের আমরা কোনোভাবেই মাফ করার কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই এই সন্ত্রাসী যারা খুনি সর্বোচ্চ বিচার চাই। আরেকটি কথা মনে রাখতে হবে, আহত বা শিক্ষার্থী দাবি করছে, এরা কেউ আহত কিংবা শিক্ষার্থী নন। আমার উপরে যারা হামলা চালিয়েছে এরা কোন অ্যাঙ্গেল থেকে আহত, দৌড়ে দৌড়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো আক্রমণ চালাচ্ছে, এবং আমরা এদের ছবি ভিডিও আবার দেখতে পাচ্ছি। আমাদের এই সার্জিস সহ বেশ কয়েকজনের সাথে ছবি ভিডিও ইতিমধ্যে। সার্জিস গতকালকে আসছিল, আমি সার্জিসকে বললাম তাদের ইন্ধনে তারা সেটি করে নাই। এখানে দেখতে পাচ্ছি এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতেও তারা গড়িমসি করছে। এই জায়গায় আমাদের পরিষ্কার কথা, গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়। হাসিনার আমলে জেল জুলুম রিমান্ড সহ্য করে আমরা আজকের এই দল দাঁড় করিয়েছি। এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম তারুণ্যের শক্তিশালী একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে আর আমরা চুপ থাকবো, এরকম রক্ত আমাদের শরীরে নেই। আমাদের চোখে কেউ চোখ রাঙিয়ে কথা বললে আমরা সেই চোখ উপড়ে ফেলার শক্তি রাখি ইনশাআল্লাহ। তাই আমাদের স্পষ্ট বক্তব্য, গণ অধিকার পরিষদকে নিয়ে যদি তোমরা এই ধরনের চেষ্টা করো, তারা তো কাপুরুষের মতো পিছন থেকে হামলা করেছে, সামনে দিয়ে আসলে তো আমাদের 5টা ছেলে থাকলে ওদের 50 জনকে ওখানে শায়েস্তা করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু তারা অ্যাটাক করছে। তো যাই হোক, এগুলোতে আমরা দমে যাওয়ার পাত্র নই। আমাদের একটাই কথা, যারা সন্ত্রাসী এদের কোনো পরিচয় নেই, এরা শিক্ষার্থীও না, আহতও না, এরা স্রেফ সন্ত্রাসী। এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, একটু বলো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
গতকাল রাত 4টার সময় দুইজন সন্ত্রাসীকে দেখেছি যে সেখানে প্রায় 5 ঘন্টার নাটকীয়তা। বড় বড় আসামি তাদেরকে ধরার ক্ষেত্রে যে ধরনের নাটকীয়তা আমরা আওয়ামী লীগের আমলে, ঠিক একই ধরনের নাটকীয়তা আমরা এবার লক্ষ্য করলাম। তাহলে কি আমরা সেই আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম? এই প্রশ্ন আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখছি। আপনাদের কি সক্ষমতা নাই এই দুজন আসামিকে যাওয়ার সাথে সাথে গ্রেপ্তার করার? ওরা নিজেদেরকে দাবি করছে ওরা এই প্রজন্মের 24-এর মুক্তিযোদ্ধা। আমরা তো জানি যে উবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা। দেশবাসী কি তাকে মাফ করবে? আপনি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, আর এই কারণে আপনি যে কোনো অন্যায় করবেন, অপরাধ করবেন, সেটিকে মাফ করে দিতে হবে? এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। যারা অপরাধ করেছে, গতকাল আপনারা দেখেছেন যে তারা সেখানে প্রেস কনফারেন্স করেছে। তাদের বক্তব্য ইতিমধ্যে হাসান আল মামুন বলেছেন যে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তারা রেখেছেন। সন্ত্রাসীদের মতন এত বড় ক্ষমতা ওরা কিভাবে পেল? অপরাধ করার পরেও সাংবাদিক, একজন অপরাধী এবং একই সাথে মামলার এজাহারভুক্ত আসামি, তিনি কি সাংবাদিক সম্মেলন করতে পারেন? এই সাহসিকতা সে কোথায় পেল? আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব সার্জিস, তিনি নিজে ওই অপরাধীদের যে প্রেস কনফারেন্স, সেটার নোটিশ সাংবাদিকদের কাছে একটি গ্রুপে তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন। কেন, কি কারণে? ওই অপরাধীদের সাথে আপনার সম্পর্ক কি, সেটি আমরা জানতে চাই। কেন আপনি তাদের হয়ে তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন? আপনি কি তাদেরকে রক্ষা করতে চান? আপনি ইতিমধ্যে ফারুক হাসানকে, এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু দেখতে আসার পরেও আবার সেই অপরাধীদের সাথে সম্পর্ক, তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে পাঠানো, এইটাকে আমরা খুব ছোটভাবে দেখছি না। আমরা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে। এই ঘটনায় সার্জিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ইন্ধন আছে কিনা সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই, এবং সেই তদন্ত করার দায়িত্ব জাতীয় নাগরিক কমিটি। আমরা দেখতে চাই যে তারা যেহেতু বলছে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে, সেক্ষেত্রে তারা যার বিরুদ্ধে অভিযোগ আসলো সেই অভিযোগ তারা কিভাবে খতিয়ে দেখে। আমরা এখনই বলছি না যে এই ঘটনার সাথে সার্জিস জড়িত, কিন্তু একটি ক্লু কিন্তু আমাদের হাতে এসেছে। তিনি ফারুককে দেখতে আসলেন, দেখতে আসার পরেও তিনি আবার তাদের সেই নোটিশ, এই আপনারা সাংবাদিকরা সাক্ষী আপনাদের গ্রুপে পাঠিয়েছে, আসছিল 12টার দিকে। আর নোটিশটা তো যাই হোক, সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের ভূমিকা। এই ফারুক সালে 2 জুলাই ঠিক একই কায়দায়
যারা ফারুকের উপর আক্রমণ, তারাও অতিথি এবং একই সাথে ফারুকও অতিথি। আপনাদের কি সক্ষমতা নাই, ভলেন্টিয়ার ছিল না ফারুককে রক্ষা? বিভ্রান্তি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি সভাপতি সেখানে ছিলেন তৈরি করলেন, তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ভুল করেছেন। ফারুক হাসানের মতন একজন নেতা, যাকে আপনারা চেনেন, জানেন, চেনার পরেও আপনারা কেন এই ঘটনা ঘটালেন? এখন আসছেন মাপ চাইতে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে সম্পর্ক কি? এই যে হিল্লোল এবং শরীফ, তনয় এবং সাইফুল, তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই। কেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ এখানে আসলো? কেন তিনি আপোষ করতে বলছেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন কারোর বাবার সম্পদ নয়। আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন, টাকা পেয়েছেন। এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ব্যবহার করে আশ্রয় প্রশ্রয় দেওয়া, এটি আমরা সহ্য করছি না। আমরা এই অপরাধের বিচার চাই। কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো? ডক্টর ইউনূস স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি, সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই। কেন এইখানে তিনি আসলেন? স্নিগ্ধ, তাকে তো আমরা সম্মান করি, তার অবদান গণঅভ্যুত্থানে ছিল কিনা জানি না, কিন্তু একমাত্র বাজে এই পানি লাগবে পানি এবং এই একটি বক্তব্য ভিডিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তারা দেখতে এসেছে, তারাও দেখতে আসেনি। আচ্ছা, তাদের আক্তার আসছিল না, ওই বৈষম্য বিরোধী সদস্য সোহেল, আচ্ছা আরিফ সোহেল আসছিল, ধন্যবাদ জানাই। কিন্তু এই ঘটনার সুবিচার চেয়ে তারা কোনো বিবৃতি দেননি। দায়িত্বশীল কেউ ফারুক হাসানকে দেখতে আসেনি, যোগাযোগও তার সাথে সরাসরি করেনি। তবে আমাদের পক্ষ থেকে আমরা উপদেষ্টা যোগাযোগ করেছিলাম, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি বলেছিলেন যে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না, তারা ভুল করে নাই, অন্যায় করেছে এবং আসিফ মাহমুদ এক্ষেত্রে আসামিদের গ্রেপ্তারে সহযোগিতা করেছে। তাকে আমরা
যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, সেখানে হস্তক্ষেপ করা হয়, সেটি আমরা মানব না। আমরা দেখতে চাই কোন বিচারক তার জামিন দেয়, দেখতে চাই তার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করব। ফারুক হাসানের রক্তের দাগ এখনো শুকায় নাই, তার কপালে সেলাই এখনো কাটা হয়নি। এখনো যদি তাদেরকে জামিন, তাহলে কিসের ন্যায় বিচার হবে? তাহলে কোন রাষ্ট্র সংস্কার হবে? আমরা বিশ্বাস করতে পারি না। রাষ্ট্র সংস্কার যদি করতে চান, এই আসামিদেরকে, এই যে তরুণরা যারা এখন উপদেষ্টা রয়েছে, নাহিদ, মাহফুজ আলম এবং আসিফ, এই তরুণরা বিপ্লবে যে ধরনের সাহসী ভূমিকা রেখেছে, তারা এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার, তারা আমাদের সহযোদ্ধা। আমরা তাদের সাথে ছিলাম এবং রাষ্ট্র সংস্কারে আমরা তাদের প্রতি আমাদের দাবি যে আপনারা এই অপরাধীদেরকে, যাতে করে তারা আইনের আওতায় আসে, সেই ব্যাপারে আপনারা আশা করি তৎপর ভূমিকা রাখবেন। এবং উপদেষ্টাদেরকে বলবো, গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে। আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান, আমরাও রাষ্ট্র সংস্কার করতে চাই, কিন্তু রাষ্ট্র নামে এই আওয়ামী লীগকে রক্ষা করেন আপনারা কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলেন না? এখনো পর্যন্ত আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন না কেন? কি কারণে? ওবায়দুল কাদের পালিয়ে গেল, আওয়ামী লীগের হাইকমান্ড একজনকে গ্রেপ্তার করেন নাই। শেখ পরিবারের এতগুলো এমপি ছিল, মন্ত্রী ছিল, একজনকে গ্রেপ্তার করেন নাই। বিগত 5 মাসে আপনারা কি করেছেন? রাষ্ট্র সংস্কার তো করতে চান, আমরাও চাই, কিন্তু আমরা কি আপনাদের কাছে জবাব দিতে চাইতে পারি না? কি করলেন আপনারা? 5 মাসের হিসাব দেন, খতিয়ান দেন, কি করেছেন? প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে। যেমনি ভাবে একজন উপদেষ্টা রেজানা আপা বলেছিল প্রত্যেকটা গুলির বিচার হবে, প্রত্যেকটা সেকেন্ডের গণ অভ্যুত্থানের পরে যারা হয়েছে, দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চালাতে হবে। আমরা আপনাদের সাথে রয়েছি, আপনাদের সমালোচনা আপনারা যাতে করে সঠিক পথে থাকেন, এই কারণেই আমরা আপনাদের সমালোচনা করি, আপনাদের ভুলগুলো নিয়ে কথা বলি, যাতে করে আপনারা সঠিক পথে কাজ করতে পারেন। সর্বশেষ বলবো, এই সরকারকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই, পুলিশ ফাংশন করছে না, একের পর এক আমরা দেখছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। ছাত্রলীগের আমরা জন্মদিন পালন করলো, এই যে আওয়ামী লীগ আবার ফিরে আসার চক্রান্ত করছে, এই সাহস তারা কিভাবে পেল? এই সাহস পেয়েছে এই উপদেষ্টাদের কারণে, কারণ তারা আওয়ামী লীগকে ধরে নাই। 28 অক্টোবরের পরে যদি 30,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, তাহলে এখন কেন গণঅভ্যুত্থানের পরে ন্যূনতম 30,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো না? দুঃখিত যদি বলছিলেন, আমার মিস্টেক হয়েছে যে 28 অক্টোবরের পরে যদি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদের 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারে, এখন কেন এই অভ্যুত্থানের পরে 30,000 আওয়ামী লীগের গুন্ডা, পান্ডা, মাস্তানকে গ্রেপ্তার এই সরকার করছে না? আমরা কি প্রশ্ন করতে পারি না? এই প্রশ্ন ফারুক হাসান শহীদ মিনারে করেছিল এবং এই কারণে হামলা করা হয়েছে। তাহলে বুঝে নেন, যারা হামলা চালিয়েছে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না, এরা আওয়ামী লীগের প্রেতাত্মা। সুতরাং এই প্রেতাত্মাদের রক্ষা করার জন্য যারা এগিয়ে আসবে, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে শুরু হবে। আওয়ামী লীগের কোন ছাড় আমরা দিব না, আওয়ামী লীগের প্রেতাত্মাদের সাথে আমরা কোনো আপোষ করব না। আওয়ামী লীগের সাথে যদি এই সরকারও আপোষ করে, এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সবসময় ন্যায় এবং নিষ্ঠার পথে ছিলেন। এই গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি। 6 জন সাংবাদিক শহীদ হয়েছে। আপনারা আমাদের উপর যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, ফারুকের উপর হামলা হয়েছে, আশা করি আপনারা এই হামলার ঘটনায় আমাদের সাথে থাকবেন। যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, আমরা আমাদের লড়াই চালিয়ে দেব। তাদেরকে যদি আজকে কোন ক্ষমতার মাধ্যমে, হস্তক্ষেপের মাধ্যমে জামিন দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ওই নিম্ন আদালত ঘেরাও করব। কথা স্পষ্ট। এই ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি, বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না। স্পষ্ট।
ফারুক এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে। এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যদি এই আসামিরা জামিন পেয়ে যায়, তাহলে আমরা ধরেই নিব যে এই বিচার বিভাগের উপরে এবং বিচারকদের উপরে হস্তক্ষেপ করে জামিন করানো হয়েছে। একই সাথে বাকি আসামিরাও গতকাল প্রেস কনফারেন্সে ছিল, তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না সেই প্রশ্ন আমরা রাখছি। বাকি আসামিদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। জামিন দিবেন, দেখি কার কত বড় ক্ষমতা জামিন দেয়। আমরা দাবি রাখছি, আগামী মধ্যে জামিন দূরে থাক, বাকি আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মীকে এই বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।